কিছুটা হলেও কিন্তু সাহায্য করছে। এই ফাঁকে প্রকৃতিও হাফ ছেড়ে নিজের মতো নিজেকে গুছিয়ে নেওয়ার ব্যস্ত। আজকের আলোচনার বিষয় করোনাকালীন ইতিবাচক চিন্তাভাবনা। ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই, বরাবরের মতো সাথে আছে আমি মেহসাবিন বিনতি। পুরো সময় থাকবো আপনাদের সাথে, আপনাদের পাশে, এবং আমার সাথে আছেন একজন স্বনামধন্য মানুষ, অ্যান্ড হি ইজ নান আদার দেন ডক্টর মোহাম্মদ রাহিনুল ইসলাম, মনোরোগ বিশেষজ্ঞ, কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই। থ্যাংক ইউ। কেমন আছেন? আছি, বর্তমান প্রেক্ষাপটে বলবো খুব ভালো আছি। যারা আসলে অনেক খারাপভাবে ভুগছে, সেটা ফাইন্যান্সিয়ালি হতে পারে, ফিজিক্যালি হতে পারে, আমরা যে এখানে এসে কথা বলছি এইটুকু সাজুগুজু করে আমরা মনে হয় যে আল্লাহ আমাদেরকে আসলেই অনেক ভালো রেখেছেন যে সুস্থ আছে এখন পর্যন্ত। আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, আপনার কাছ থেকে আগে জানি, মানুষের হিসাবে পরে আসি, যে এই যে করোনার টাইমটা আমরা পার করছি, আমরা এখন অনলাইনে কাজ করছি, ফ্রন্ট লাইনেও আমাদের যে আসতে হচ্ছে, কাজ করছি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে, আপনার ফিলিংটা আসলে একজন মানুষ হিসেবে কিরকম? মানুষ হিসেবে বলবো মিশ্র। আসলে পেশাগত কারণে হচ্ছে যেটা কারোর জন্য সরে থাকার সময়, সেটা কিন্তু আমাদের জন্য সামনে এগিয়ে যাওয়ার সময়। এবং করোনাকালীন সময়টাতে বলবো যে হচ্ছে আমাদের যারা পেশা, আমরা যারা আছি, আমাদের সিনিয়র জুনিয়র্স, আমরা কিন্তু ভয়াবহ রকম একটা চাপের মুখোমুখি হয়েছি। এবং চাপটা আসলে আরও বেশি বেড়ে গিয়েছে, যে বলবো যে যথাযথ সরঞ্জামের ঘাটতি। এসব তো অতিক্রম করেও কিন্তু ডক্টর হিসেবে আমরা পিছিয়ে যেতে পারি। এবং এটি হচ্ছে ফ্যাক্ট যে যদি আমি নিজেকে পিছনে ফিরে তাকাই গত কয়েক মাস থেকে, আমাদের কিন্তু আসলে কাজের চাপ বেড়েছে। যে একটা যে থাকেন না, যে একটা হচ্ছে রেস্ট নেওয়া, বা যারা হচ্ছে লকডাউনে আছি, বিষয়টা কিন্তু আসলে সেরকম আমাদের জন্য না। এখানে আমি একটু ইন্টারাপ্ট করবো। আমার মনে হয় যারা অডিয়েন্স আছে তারা খুব ভালো রিলেট করতে পারবে, যারা এই প্রফেশনে আছে, টিচার যারা আছে, অনলাইনে ক্লাস নিচ্ছে, অনেক বয়স্ক মানুষ আছেন যারা হয়তো বা কখনো স্মার্টফোনটা, ফেসবুকও ঠিকমতো করেননি, তারা যখন আসলে এখন ক্লাস নিচ্ছে, এতগুলো জিনিস মেনটেন করে বসতে হচ্ছে গুছিয়ে, হ্যাঁ, এবং ল্যাপটপটা ডিল করতে হচ্ছে। আপনারা যারা কাজ করছেন অনলাইনে, কর্পোরেট জগতে যারা অনলাইনে বা ওয়ার্ক ফ্রম হোম, যেটা সবচেয়ে কমন টার্ম, কাজ করছে, সবাই একটা কমপ্লেন করেছে যে আমাদের কাজ আসলে বেড়ে গিয়েছে। আগে হয়তো বা 10 ঘন্টা কাজ করতাম, 12 ঘন্টা কাজ করতাম, এখন 24 ঘন্টা কম পড়ছে। ব্যাপারটা হয়ে গেছে কি, আসলে আমার কাছে মনে হয় কি, যে বিশ্রাম আর কাজের কিন্তু হচ্ছে, যদি বলা যায় জীবনটা যদি বলি, কল্পনা করি একটা ধারাবাহিক বিশ্রাম, এই বিশ্রামে কিন্তু কোনো অর্থ থাকবে না যদি না এখানে বেশ কিছু কাজের দেয়াল না থাকে। তো করোনাকালীন সময় যেটা হয়েছে, কিছু কিছু পেশার ক্ষেত্রে, সব পেশার ক্ষেত্রে বলবো না, কিছু পেশার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুপক্ষেই অকুপাইড, বসও বাসায় বন্দি, তার যারা সাবঅর্ডিনেটের বাসায় বন্দি। দেখা যাচ্ছে কি অর্থহীন মিটিংয়ের শেষ নেই, যে মিটিংটি হচ্ছে অর্থহীন। এবং এতে বড় সমস্যা হচ্ছে যেটা আমরা দেখি, বিশেষত বাসাতে শিশু আছে, একটা শিশুর কাছে কিন্তু ব্যাপারটা খুবই অর্থহীন, এবং আমাদের কিন্তু মস্তিষ্ক কিন্তু কনফিউজড হয়। কারণ আমি যখন ধরা যাক হচ্ছে সকাল, ধরা যাক যখন 8টা বাজে বা 9টা বাজে, আমরা যখন কর্মঘণ্টা শুরু করি, আমাদের কিন্তু হচ্ছে ড্রেস আপের একটা পরিবর্তন হয়। আমরা তখন অফিসিয়াল ড্রেস আপ করি, আমরা আমাদের পেশাদার জায়গায় তখন যাই, আমাদের মস্তিষ্ক কিন্তু সেই অনুযায়ী প্রোগ্রাম। কিন্তু বাসায় যখন আমরা থাকছি, আমাদের কিন্তু মস্তিষ্ক কিন্তু অন্যভাবে প্রোগ্রাম। এটা আমার রিল্যাক্সের টাইম, এটা আমার পারিবারিক টাইম, এটাও আমাদেরকে চাপের মুখে ফেলেছে। এটাও ঠিক, এটা আমাদেরকে কিছু সুযোগও করে দিয়েছে। সাধারণ মানুষ না, আপনারা যারা মানুষের মনের ডাক্তার আমি বলবো, বা আমাদের কষ্ট হলে কিন্তু আমরা আপনাদেরকে ডিরেক্ট নক করছি, তো সেখানে যখন এই করোনাকালীন সময়ে একটা আনসার্টেনিটির মধ্যে সবারই কিন্তু একটু অত মন উৎফুল্ল না, বিকজ আমাদের সেলিব্রেশনস কমে গেছে, উৎসবে কেউ সাজুগুজু করতে পারি না, হ্যাঁ, কোথাও দল বেঁধে যেতে পারি না, 24 ঘন্টা মাস্ক, স্যানিটাইজার নিয়ে বসা, এখানে আমরা মেনটেন করে করে টায়ার্ড হয়ে যাচ্ছি। ভেবেছিলাম 1 মাস 1.5 মাস পারবো, কিন্তু যখন জিনিসটা 7-8 মাস 9 মাস হয়ে যাচ্ছে, এবং সামনে একটা অনিশ্চিত সবকিছু, কিছুই জানি না কবে কি করব, কোথায় যাব, এটা আসলে একটা মনের মধ্যে চাপ ফেলে। এবং আপনারা যখন এই কেসগুলো নিয়ে আরো 100 মানুষের স্টোরি এত কাছ থেকে শুনছেন, বিইং এ হিউম্যান, আপনাদের মধ্যেও কিন্তু একটা চাপ করছে, তো সেটা আপনারা নিজেরা আগে ডিল করছেন কিভাবে সেটা জানেন? নিজেদের ডিলিং এর ক্ষেত্রে হচ্ছে কি, যে আমরা যেমন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাদের কিন্তু কাজ হচ্ছে দাঁত ব্রাশ করা, কারণ আমরা মুখে যত্ন নিতে চাই। গুরুত্বপূর্ণ জিনিস তারও কিন্তু যত্ন নিতে হয়। আমাদের ভাষায় বলা হয় বার্ন আউট বলে একটি শব্দ আছে, যে শুধুমাত্র যে এটি শুধুমাত্র চিকিৎসক না, চিকিৎসক বলি, সাইকোথেরাপিস্ট বলি, অন্যান্য পেশাজীবী যারা আছেন, যে প্রচুর রোগী দেখার পরে এবং ভয়ঙ্কর কিছু মুখোমুখি হওয়ার পরে কিন্তু প্রত্যেকটা মানুষের কিছু না কিছু প্রতিক্রিয়া হয়। সেটার জন্য যদি আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমি চেষ্টা করি হচ্ছে ঘুমটা নিশ্চিত রাখতে, এবং চেষ্টা করি হচ্ছে খাবারের শিডিউলটা ঠিক রাখতে।
এবং যদিও এটা আমি নিজেও বলছি, আমি এটা খুব নিয়মিতভাবে করতে পারছি না, বাসায় সীমিত পরিসরে হলো সামান্য হলো ব্যায়াম করার খুব চেষ্টা করছি। আরেকটি কাজে আমি চেষ্টা করি যেটা আমার খুব কাজে দেয়, যে মাঝে মাঝে কিন্তু হচ্ছে আমি আমার ছোটবেলার বন্ধুদেরকে ফোন দিই। আচ্ছা, যে ছোটবেলার বন্ধুরা কিন্তু ওয়ান কাইন্ড অফ চার্জারের মতো। ছোটবেলার বন্ধুদের সাথে কথাবার্তা বললে কিন্তু হচ্ছে একটা আলাদা সেটা রকম কিন্তু একটা অন্য একটা জগৎ। হ্যাঁ, কারণ ছোটবেলার বন্ধুত্বটা হয়তো একটা শিথিল অবস্থা, হয়তো তখন তো মনস্তাত্ত্বিক চাপটা থাকে কম। এই বন্ধুদের সাথে কথা বললে কিন্তু মস্তিষ্কটা নিজের অজান্তে কিন্তু ওই স্টেটে চলে যায়। এটা কিন্তু একটা খুবই একটা প্রাকৃতিক রিল্যাক্সেশন পদ্ধতি। আর এর পাশাপাশি তো আছে যে কিছু নিজের পেশার বাইরে কোনো একটা বিষয়ে আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা, এবং অতি অবশ্যই যে আমাদের সেবা গ্রহীতারা যেমন সেবা নেওয়ার গ্রহণ করার বা পাওয়ার অধিকার আছে, এখন চিকিৎসকেরও কিন্তু হচ্ছে অধিকার আছে। তিনি যদি নিজেকে ফিট বলে না মনে করেন, তিনি যদি মনে না করেন তিনি তার সামনে রোগীকে সর্বোচ্চ সেবাটুকু দিতে সক্ষম নন, তিনি কিন্তু চিকিৎসা দিতে অস্বীকৃতি জানাতে পারেন, যেটি কিন্তু চিকিৎসকদের সর্বশেষ আন্তর্জাতিক সনদ অনুযায়ী স্বীকৃত। কারণ কিন্তু একটাই, কারণ প্রত্যেকজন রোগী গুরুত্বপূর্ণ, তিনি ধনী হন গরিব হন যেই হন না কেন, এবং চিকিৎসকের দৃষ্টিতে কিন্তু কোনো অপরাধী বলে কেউ নেই, এখানে ধনী বলে কেউ নেই, যদি আমরা অনেক কিছু বলে মনে করে থাকি। এবং প্রত্যেকটা রোগী কিন্তু একজন চিকিৎসকের সর্বোচ্চ দক্ষতা এবং জ্ঞানের দাবি রাখেন, সেজন্য আমাদেরকে ফিট থাকার দরকার আছে। আসলে করোনাকালীন সময় আমরা যত কথা বলছি, ইমিউনিটি সিস্টেম, ফিটনেস ঘুরে ফিরে একই ব্যাপারে আসে, তার সাথে হচ্ছে মেন্টাল হেলথের যত্ন, যতটা পজিটিভ থাকা। তাই এই মুহূর্তে একটা ব্রেক নিয়ে আসছি, ব্রেক থেকে ফিরে সময় ধরে কথা বলবো। ইউ ওয়াচিং প্রমিসেস জানতে চাই, আজকে আমরা কথা বলছি করোনাকালীন ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে। অনেক ইতিবাচক দিক আছে, ছোট্ট করে আজকে সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরে আবারও দেখা হচ্ছে, সাথেই থাকুন। দেখছেন প্রমিসেস জানতে চাই, সৌজন্যে প্রমিসেস মেডিকেল লিমিটেড। মাদকাসক্ত মধ্যবিত্ত সমাজ নিজে আত্মকেন্দ্রিক হয়ে গেছে। কারণটা হচ্ছে আমাদের সমাজ বিজ্ঞান মনস্ক না। আপনার মন্ত্রণালয় এই সমস্ত ঘটনাগুলোকে মোকাবেলা করার জন্য কতটুকু প্রস্তুত? সাইক্লোন মোকাবেলা কিন্তু আমরা বলতে পারি শতভাগ সফলতা অর্জন করেছি। এই যে জলাবদ্ধতা ইত্যাদি, এটা কিন্তু সাময়িক। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। এলাকা ভিত্তিক যে সমস্ত রাজাকার আলবদর, এদের নামের তালিকা কোথাও থাকছে কিনা, কেন তাদের নামও খোদাই করা থাকবে? আমরা মুক্তিযুদ্ধের কথা যেমন লিখবো, সমপরিমাণ লিখবো 1971 সালে পাক হানাদার বাহিনীর দূষণ একইভাবে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হবে। কাজগুলো সঠিক সময়ে কিন্তু এগুলো বাস্তবায়ন হয় না। এইটা পুরো গড়ির কাটা নয়, কটকট কটকট করে করে একিরিটে উঠবে। আমাদের রেভিনিউ বাজেট যদি একটা শক্ত জায়গায় না থাকে, তাহলে তার দেশ চালানো খুব কঠিন হয়ে যায়। আমরা চেয়েছি চিন্তার যে জগৎ, মানুষ স্বাধীনভাবে চিন্তা করবে। মহাকাশ নিয়ে কি স্বপ্ন দেখতে পারি? স্যাটেলাইট দিয়ে আমরা বিভিন্ন ধরনের সেবা নিতে পারি। দালাল চক্রের কথাটাই কিন্তু আপনি এনেছেন। আমাকে বলে তো লাভ নেই, আজকে ইলেকশন কমিশন দুর্নীতির অ্যামাউন্টটা কত দেখেছেন বাংলাদেশে? এই পরিবেশটাও আবার ঠিক করে নিতে পারে তরুণরাই। বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান বাংলাদেশ ভাবনা দেখবেন সরাসরি প্রতি শনিবার রাত 10:30 শুধুমাত্র বাংলা টিভিতে। রবি থেকে বৃহস্পতি 3 জন অতিথি এক টেবিলে, নানা বিষয়, দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি। দেখুন, রাজনীতি কিন্তু আসলে রাজার নীতি নয়। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী কাজ করে বলেই তো দেশ এগিয়ে যাচ্ছে। গ্যাসের দাম বাড়া মানে সব জিনিসের দাম বাড়া। প্রতিদিন ভিন্ন মত, ভিন্ন সমীকরণ। যদি বিদ্যালয়ে জোট হিসাবে করতে পারছি না, এটা তো মরা মাচার প্রশ্ন। কখনো যুক্তি, আবার কখনো রাজনৈতিক উত্তাপ। বাংলাদেশ বিশ্বাস করে চীন একটা বন্ধু রাষ্ট্র। দুর্নীতিবাজরা, ঋণ ক্লাবে ইত্যাদিরা তারা সরকারের ছাতার নিচে চলে যায়, যে সরকারি থাকুক। মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতি যেন না করতে পারে, তার জন্য একটা আইন কিন্তু খসড়া তৈরি আছে। 16 কোটি মানুষ স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। নিচল টাটা বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতি রাত 10:30টায়, শুধুমাত্র বাংলা টিভিতে। বাংলাদেশে আসার আগে ওখানে আমি ড্রামা স্কুল থেকে স্টাডি করে বের হয়ে আমার স্টার্টিংই হচ্ছে আপনি বোধহয় বাংলা গান সংস্কৃতিকে প্রমোট করার জন্য একটার পর একটা সাহস করে যাচ্ছেন। মোটামুটি ভালো জানে পড়াশোনা এগুলোতে, তারা রেস্টুরেন্টগুলোতে কাজ করতেছে। বাংলাদেশ থেকে স্কিলড পিপল যদি ওখানে যেতে চায়, কি ধরনের কাজের ক্ষেত্র আছে ওখানে? সিঙ্গাপুর ইজ ওয়ান অফ দ্য ওয়েলথেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। দেশপ্রেমের টানে প্রতি বছর দেশে আসা। আর নতুন প্রজন্ম কতটুকু রিঅ্যাক্ট করে এটাতে? প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ভিন্ন ধারার অনুষ্ঠান প্রবাসী বাংলা দেখবেন প্রতি রবিবার রাত 12টায়, শুধুমাত্র বাংলা টিভিতে।
আমন্ত্রণ জানাচ্ছি বিএসবি কেমব্রিয়ান কলেজ নিবেদিত ইয়ার্কি স্ট্রিটে। বিএসবি ক্যামব্রিয়ান কলেজ নিবেদিত ক্যাম্পাস ভিত্তিক গেম শো ইয়ার্কি স্ট্রিট দেখবেন প্রতি বুধবার রাত 9:30 শুধুমাত্র বাংলা টিভিতে। ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই। যখন তাকে লং টার্ম সিনারিওটা পুরোপুরি স্পষ্ট করে দেখানো হয় তখন না তার ভেতরে একটা চেঞ্জ আসে। কাউন্সিলর কিন্তু ওষুধ দেয় না, শেয়ার দ্যার নলেজ আপনাকে আপডেট করে দেবে। ছোটবেলায় যারা সুন্দর একটা পারিবারিক জীবন পায় সাধারণত তারা ডিস্টার্ব লাইফ ভবিষ্যতে হয় না। হতাশা, না পাওয়ার বেদনা, তাকে লালন। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই। বরাবরের মতো সাথে আছে আমি মেহজাবিন বিনতি এবং আমার সাথে আছেন ডক্টর মোহাম্মদ রাহিনুল ইসলাম। আজকের আমাদের টপিক হচ্ছে করোনাকালীন ইতিবাচক চিন্তা। করোনার নেগেটিভ সাইড অনেক বেশি, এটা আমরা সবাই জানি এবং এটা নতুন করে বলার কিছু নেই। আমরা প্রত্যেকটা সেকেন্ডে এটা ফেস করছি, ভুগছি। অনেকে কাছের মানুষ হারিয়েছি, অনেকে চাকরি হারিয়েছি, অনেকে একটা অনিশ্চিত জীবনের মধ্যে প্রতিনিয়ত দেখা যাচ্ছে রাতগুলো আসলে ঘুম হচ্ছে না, অনেক রকম অস্থিরতা। তবে এটা অনেক ইতিবাচক দিকও আছে, তা নিয়ে একটু সময় ধরে কথা বলবো, আশা করছি সাথে আছেন। ইতিবাচক প্রসঙ্গে আসি, আপনার লাইফে করোনাকালীন সময় পজিটিভ কি ঘটেছে? পজিটিভের মধ্যে বলা যেতে পারে যে নতুন করে শিখলাম কিভাবে অনলাইনে রোগী দেখতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমি একদিক দিয়ে ইতিবাচক বলবো, কারণ আমরা কিন্তু আসলে ঠিকভাবে এরকম সিরিয়াসলি বেশ কিছু বলা যেতে পারে গুরুতর কিছু রোগী দেখতে হয়েছে যাদেরকে আমি প্রথম থেকে অনলাইনে দেখেছি। ওকে। এবং সত্যি বলতে হচ্ছে যেটা নিজেও খেয়াল করেছি কীভাবে রোগীর সাথে যোগাযোগটা আরও ভালো করা যায়, দক্ষ করা যায়, কোন কোন জায়গায় ভুল হচ্ছে। শুরুর দিকে যে ধরনের যোগাযোগের সমস্যা হচ্ছিল এখন কিন্তু আমি আগে থেকে অনেক কিছু কাটিয়ে উঠেছি। এর পাশাপাশি আমি দেখেছি আমাদের রোগীরাও কিন্তু দক্ষ হয়ে উঠছে কিভাবে অনলাইনে হচ্ছে চমৎকারভাবে যোগাযোগ করা যায়। যেমন ধরা যাক হচ্ছে মোবাইলটা না কাঁপানো, একটা ব্যাকগ্রাউন্ডে আলোর উৎস না রাখা, আশপাশে কোনো ধরনের নয়েজি এনভায়রনমেন্ট না রাখা, কি নিয়ে আলাপ করব সেটা আগে থেকে লিখে রাখা, এই ধরনের বিষয়গুলো কিন্তু হচ্ছে যেটা এখন কিন্তু আমাদের কারো বলতে হচ্ছে না। এবং তার পাশাপাশি ওনারাও প্রযুক্তিতে দক্ষ হচ্ছেন, যে যেমন ধরো যে কিছু কার্টিসও দেখা যাচ্ছে, যেমন থানায় বার্তা নিয়ে একদম চট করে সবাই ভিডিও কল দিয়ে দিতেন। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে যেটা একটা নিজেদের অজান্তেই বোধ হয় এক ধরনের একটা এখানেও একটা আচার আচরণ চলে এসছে, যে আগে একটা অডিও কলের পরে উনি কাইন্ডলি সিক করছেন আমি কি ভিডিও কলে আসতে পারি কিনা। তো এই বিষয়গুলো কিন্তু আসলে ফর্মাল ট্রেনিং দিয়ে কিন্তু হয়নি, এটা কিন্তু আসলে কাজ করতে করতেই সমস্যার প্রয়োজনে সময়ের প্রয়োজনে আমরা শিখেছি। আরেকটা ব্যাপার আমার একটু জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে অনেক ফ্যামিলিতে পজিটিভ নেগেটিভ সবই ঘটছে। যেমন হচ্ছে আমি শুরুতেই যেমনটা বলেছি যে বাবা মার সাথে হয়তো বা আমিও কখনো ভাবিনি যে এত লম্বা সময় এই সময় এসে পার করব। ফর অ্যান এক্সাম্পল, আমার সপ্তাহে 5-6 দিনই বাইরে যেতে হবেই, মাস্ট, অবশ্যই না গেলে হবে। যাওয়ার পরে আমি ফিরছি রাত্রেবেলা টায়ার্ড হয়ে, তো আমি খাওয়ার টেবিলে হয়তো বা কথা বলছি, কিন্তু কিংবা অন্যান্য টুকটাক দরকারি, কিন্তু ধরেন একটা থাকে না একটা অলস সময়, কিংবা আমার বের হতে হবে না, কারো মাথায় এই তাড়াহুড়োটা নেই, এর মধ্যে হয়তো বা আপনি নাস্তা করছেন, কথা বলছেন, দুঃখের কথা বলছেন, সুখের কথা বলছেন, পাপাদের চাইল্ডহুড মেমোরি বলছে। এই টাইমটা কিন্তু আমাদের একটা লম্বা সময় মিসিং ছিল। আমরা সবাই দিতে চাই, এই কাউচে এসে আমি বহুবার মানুষকে এই নিয়ে কথাও বলেছি, ফ্যামিলি টাইম, কিন্তু হয়ে ওঠেনি, সামহাও আমাদের হয়ে ওঠে না, বাট আমরা হয়তো বা কনসার্ন ছিলাম। তো এই টাইমটা এখন অটোমেটিক্যালি কেউ কনসার্ন থাকলেও পেয়ে যাচ্ছে, কনসার্ন না থাকলেও পেয়ে যাচ্ছে, তার মানে একটা পজিটিভ কিছু একটা ঘটে গেছে কিন্তু। এবং এই যে ফ্যামিলির জন্য একটা মায়া, বাবা মাকে হারানোর একটা ভয়, তাদের ব্যাপারে আরও সচেতন থাকা, এবং আমার কাছে মনে হয় যে করোনাকালীন সময় আমার কাছে মনে হয় যে আমি যতটা সচেতন থাকি আমার জন্য না, সেটা যত বেশি আমার ফাদার মাদারের জন্য, বিকজ তাদের একটা বয়স হয়েছে, আমি এখান থেকে এই ড্রেসটা নিয়ে বাসায় যাচ্ছি, আমার মাথায় তাদের চিন্তাই আসে, আমার মাথায় আসলে আমার চিন্তা আসে না। তো এই ব্যাপারগুলো আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন? আমি দেখেছি সবারই কিন্তু ঘরে ঘরে একই। আসলে আমি একটু এটাকে বলে না সাধারণ জেনারেলাইজেশন যেটা বলে আর কি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, বিপদ কিন্তু যখন আমরা বিপদের মুখোমুখি হই
আমাদের চারিত্রিক দৃঢ়তা এবং ত্রুটি দুটোই কিন্তু স্পষ্ট হয়ে ওঠে। দুটো দিকে কিন্তু একটা সুযোগ কিন্তু চাইনিজ কিন্তু হচ্ছে, যদিও বলা হয় পরবর্তীতে এটা তর্ক হয়েছে যে বিপদ এবং সুযোগ বলতে ওদের প্রতীক কিন্তু একটাই। এটা নিয়ে যদিও পরে তর্ক হয়েছে যে কেউ বলে না এটা ঠিক না। এর মধ্যে কিন্তু একটা খুব চমৎকার একটি তথ্য আছে, যে সমস্যাটাকে আমি কিভাবে দেখছি এটি গ্লাসের অর্ধেক পানির মতন করে, প্রত্যেকটা সমস্যার সাথে কিছু কিছু সুযোগও কিন্তু নিয়ে আসে। এটা ঠিক, আমরা এক্সপ্লোর করার সুযোগ পাচ্ছি, অবশ্যই সুযোগ পাচ্ছি, আমাদের শারীরিক নৈকট্যের সুযোগ পাচ্ছি, আমার মনে হচ্ছে একটু অবসর পাচ্ছি। কিন্তু এটি কিন্তু অনেকখানি নির্ভর করছে কিন্তু আমাদের এক হিসেবে যদি চিন্তা করে দেখেন, আমাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য কিন্তু অনেক ক্ষেত্রে ঠিক করে দিচ্ছে। এবং এই ব্যাপারটা কিন্তু আমি অবশ্যই, যেহেতু আমরা আসলে বিভিন্ন অর্থনৈতিক সামাজিক ব্যাকগ্রাউন্ডে অনেক মানুষের সাথে আমাদের দেখা হয়, কথা হয়, তা আমি যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু সার্বজনীন বলা যাবে না, অবশ্যই না, অবশ্যই না। অনেকে কিন্তু উল্টোটা হচ্ছে। কিন্তু পার্থক্যটা হলো এই, একটু ঝড় এলো, প্রচন্ড ঝড় এলো, এই ঝড়ে কিন্তু সব আম ঝরে পড়ে না। যে আমটি হচ্ছে আগে থেকেই গাছের সাথে সংলগ্ন ছিল, দৃঢ়, যার পুষ্টিগুণ ভালো ছিল, সে আমটি কিন্তু টিকে থাকে। তো আমাদের বলতে পারি হচ্ছে করোনা একটি ঝড়, এই ঝড়ের মধ্যে কিন্তু আমাদের একটা প্রাকৃতিক একটি পরীক্ষা হচ্ছে। এখানে আর কি কাদের সক্ষমতা বেশি, কাদের মানিয়ে নেওয়ার সক্ষমতা বেশি, কাদের চাপ সামলানোর সক্ষমতা কাদের বেশি, কার ধরা যাক সামাজিক পুঁজি কার বেশি, তার একটা পরীক্ষা হচ্ছে। এবার আমরা অনেকেই তাতে সফলভাবে পার হচ্ছি, সেটাকে সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছি, অনেকে কিন্তু আমাদের কষ্টে থাকার পরিমাণটা আবার বাড়িয়েও নিচ্ছি। দুটি হচ্ছে। খুব সুন্দর একটা এক্সপ্লেন করেছেন এই যে প্যান্ডেমিক সিচুয়েশনের একটা ঝড় দিয়ে। এটা ঠিক, আজকে যে আমরা এখানে কথা বলছি বা আমি যে বলছি যে পারিবারিক সময় খুব ভালো যাচ্ছে, উই আর ব্লেসড যে আমরা এই কথাটা বলতে পারছি, বিকজ আমার খাবার টেবিলে আসলে ভাত, পোলাও, কোরমা সহ আছে, আমি স্ন্যাক্স খাচ্ছি একটু পর পর, তাই না? এবং আমার হয়তোবা অন্যান্য ব্যাপারে আনসার্টেনিটি আছে, কিন্তু আমি জানি যে আমি কালকে খেতে পারছি, আমি পরশুদিন খেতে পারছি, আমি 3 বছর খেতে পারছি। আপনার মৌলিক বিষয়টা কিন্তু আমাদের হচ্ছে আমাদের আর কি মধ্যবিত্ত শ্রেণী বলি, উচ্চ মধ্যবিত্ত শ্রেণী বলি, আসলে এক একটা শ্রেণীর গল্পটা ডিফারেন্ট। এটা আসলে এক একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণী বোঝাটা খুব মুশকিল। চ্যালেঞ্জ ডিফারেন্ট, স্ট্রেংথও আবার ডিফারেন্ট। যেমন হচ্ছে আমাদের যেহেতু একটা অর্থনৈতিক নিশ্চয়তা আছে, আমরা হয়তো স্লিম থাকার জন্য আমরা ডায়েটিং করছি, এটা ডিফারেন্ট। আমাদের সামনে অনেক খাবার আছে, বুফেতে আমি খাচ্ছি না, এটা ডিফারেন্ট। ঐচ্ছিক, বা আমি রোজা রেখেছি, সন্ধ্যাবেলা আমার ইফতারের হাতছানি আছে যেখানে প্রচুর আয়োজন থাকবে, এটি আলাদা। কিন্তু ধরা যাক আপনি আমি, আমাদের যদি এরকম হয় আমরা অর্থনৈতিক কারণে আমরা একবেলা খাবারটা মিস করছি, এটি কিন্তু আমাদের শারীরিকভাবে যতক্ষণ না ভেঙে দেবে, আমাদের কিন্তু মনস্তাত্ত্বিকভাবে কিন্তু ভয়ঙ্করভাবে ভেঙে দেবে। কিন্তু যদি আমরা আমাদের যাদেরকে পথশিশু বলি বা যাদেরকে আমাদের খেয়াল করে দেখবেন, তাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন 2-1 বেলা তারা না খাওয়াটা কি জন্য তারা মেনে নিয়েছে, তারা কিন্তু এটাকে ধরে নিয়েছে, ও আজকে খাবার নাই, সে কিন্তু আবার তার আট পরে খেলায় সে ফেরত গেল। তাদের আমি বলছি তাদের অন্যরকম স্ট্রেংথ আছে, তারা কিন্তু খুব লড়াকু। আমি একটা তথ্য শেয়ার করতে চাই যে ঢাকা শহরে কিন্তু হচ্ছে বস্তিবাসী যাদের আছে তাদের মধ্যে বোধ হয় আইসিডির ভিত্তিক গবেষণা দেখা গেছে তাদের কিন্তু করোনা হার প্রায় 6%-এর মতো, কিন্তু অভিজাত অংশের মধ্যে কিন্তু হার কিন্তু হচ্ছে 11%-এর মতো। এর ব্যাখ্যা অনেক রকম বৈজ্ঞানিক বাস্তবতা আসতে পারে। তারপরে আমি বলতে চাই কি, তারাই বেঁচে আছেন যারা আসলে হচ্ছে কি এই প্রকৃতির যুদ্ধটাকে অতিক্রম করতে পেরেছে। যারা পারেননি তারা তো আগেই রোগে শোকে বা অন্যরকম ভাবে তারা তো হচ্ছে পৃথিবী থেকে বিদায় নিয়ে ফেলেছে, অনেকে সুইসাইডও করেছে। রাইট। আরেকটি খুব বড় ইস্যু যেটা আমরা আসলে লুকিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু ঘটছে। আমি একটু আপনাদের কাছ থেকে ভাই জানতে চাবো যে মৌলিক আমাদের যে চাহিদা, সেই ব্যাপারটা কিন্তু উঠে এসেছে আমাদের আজকের গল্পে। এখন যে মানুষগুলোর মৌলিক চাহিদাই পূরণ হচ্ছে না, তারা আসলে আরো লম্বা স্বপ্ন, বড় স্বপ্ন, এটা আরো সুন্দর করে হতো, এটা আরো বেটার করা যেত, এখান পর্যন্ত তারা যাচ্ছেনই না বা ভাবছেনই না। তো সেই মানুষগুলোর কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশনে অবস্থাটা ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। এবং মধ্যবিত্ত এবং কিছু ক্ষেত্রে নিম্ন মধ্যবিত্ত, আমি খুব কাছ থেকে দেখেছি যে আমার বাবা একটা কথা বলেন যে ইনাদের চাপটা অনেক বেশি, বিকজ উপরের স্তরের মানুষও যা ইচ্ছা তাই করতে পারে, নিচের স্তরের মানুষও কাইন্ড অফ যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু এই মাঝখানের মানুষগুলো হাতও পাততে পারে না, তার একটা সম্মান, আত্মসম্মান নিয়ে চলে যেতে হয় এবং তার কষ্টটা অনেক বেশি। যেটা বলছিলাম যে তার এই যে মানসিক কষ্টের যে ব্যাপারটা অনেক বেশি। ভাই আমি এটা নিয়ে একটু সময় ধরে কথা বলে একটা ব্রেক নেওয়ার জন্য ইনস্ট্রাকশন চলে এসেছে, বিকজ এই টপিকটা নিয়ে আমি পার্সোনালি কথা বলতে চাই। এখন আমি আশেপাশে এরকম যেহেতু বহু ঘটনা দেখছি করোনাকালীন সময়, এই মুহূর্তে একটা ব্রেক নিচ্ছি আর কথা বাড়াচ্ছি না। ব্রেক থেকে ফিরে সময় ধরে কথা হবে, সাথেই থাকুন।
দেখছেন প্রমিসেস জানতে চাই, সৌজন্যে প্রমিসেস মেডিকেল লিমিটেড। মধ্যবিত্ত সমাজ নিজে আত্মকেন্দ্রিক হয়ে গেছে। কারণটা হচ্ছে আমাদের সমাজ বিজ্ঞান মনস্ক না। আপনার মন্ত্রণালয় এই সমস্ত ঘটনাগুলোকে মোকাবেলা করার জন্য কতটুকু প্রস্তুত? সাইক্লোন মোকাবেলায় কিন্তু আমরা বলতে পারি শতভাগ সফলতা অর্জন করেছি। এই যে জলাবদ্ধতা ইত্যাদি, এটা কিন্তু সাময়িক। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। এলাকা ভিত্তিক যে সমস্ত রাজাকার আলবদর, এদের নামের তালিকা কোথাও থাকছে না কেন? তাদের নামও খোদাই করা থাকবে। আমরা মুক্তিযুদ্ধের কথা যেমন লিখবো, সমপরিমাণ লিখবো 1971 সালে পাক হানাদার বাহিনীর দূষণ একইভাবে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হবে। কাজগুলো সঠিক সময়ে কিন্তু এগুলো বাস্তবায়ন হয় না। এইটা কোনো ঘড়ির কাঁটা নয়, কটকট কটকট করে করে একেরিটে উঠবে। আমাদের রেভিনিউ বাজেট যদি একটা শক্ত জায়গায় না থাকে, তাহলে তার দেশ চালানো খুব কঠিন হয়ে যায়। আমরা চেয়েছি চিন্তার যে জগৎ, মানুষ স্বাধীনভাবে চিন্তা করবে। মহাকাশ নিয়ে কি স্বপ্ন দেখতে পারি? স্যাটেলাইট দিয়ে আমরা বিভিন্ন ধরনের সেবা নিতে পারি। দালাল চক্রের কথাটাই কিন্তু আপনি এনেছেন। আমাকে বলে তো লাভ নেই। আজকে ইলেকশন কমিশন দুর্নীতির অ্যামাউন্টটা কত দেখেছেন বাংলাদেশে? এই পরিবেশটাও আবার ঠিক করে নিতে পারে তরুণরাই। বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান বাংলাদেশ ভাবনা দেখবেন সরাসরি প্রতি শনিবার রাত 10:30 শুধুমাত্র বাংলা টিভিতে। রবি থেকে বৃহস্পতি 3 জন অতিথি এক টেবিলে, নানা বিষয়, দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি। দেখুন, রাজনীতি কিন্তু আসলে রাজার নীতি নয়। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী কাজ করে বলেই তো দেশ এগিয়ে যাচ্ছে। গ্যাসের দাম বাড়া মানে সব জিনিসের দাম বাড়া। প্রতিদিন ভিন্ন মত, ভিন্ন সমীকরণ। যদি বিদ্যুতের জোট হিসাবে করতে পারছি না, এটা তো মরা মাছার প্রশ্ন। কখনো যুক্তি, আবার কখনো রাজনৈতিক উত্তাপ। বাংলাদেশ বিশ্বাস করে চীন একটা বন্ধু রাষ্ট্র। দুর্নীতিবাজরা, ঋণ ক্লাবে ইত্যাদিরা তারা সরকারের ছাতার নিচে চলে যায়, যে সরকারি থাকুক। মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতি যেন না করতে পারে, তার জন্য একটা আইন কিন্তু খসড়া তৈরি আছে। 16 কোটি মানুষ স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। নিচল টাটা বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতি রাত 10:30টায়, শুধুমাত্র বাংলা টিভিতে। বাংলাদেশে আসার আগে ওখানে আমি ড্রামা স্কুল থেকে স্টাডি করে বের হয়ে আমার স্টার্টিংই হচ্ছে আপনি বোধহয় বাংলা গান সংস্কৃতিকে প্রমোট করার জন্য একটার পর একটা সাহস করে যাচ্ছেন। মোটামুটি ভালো জানেন, পড়াশোনা রিলেটেড, তারা রেস্টুরেন্টগুলোতে কাজ করতেছে। বাংলাদেশ থেকে স্কিলড পিপল যদি ওখানে যেতে চায়, কি ধরনের কাজের ক্ষেত্র আছে ওখানে? সিঙ্গাপুর ইজ ওয়ান অফ দ্য ওয়েলথেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। দেশপ্রেমের টানেই প্রতি বছর দেশে আসা। আর নতুন প্রজন্ম কতটুকু রিঅ্যাক্ট করে এটাতে? প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ভিন্ন ধারার অনুষ্ঠান প্রবাসী বাংলা দেখবেন প্রতি রবিবার রাত 12টায়, শুধুমাত্র বাংলা টিভিতে। আমন্ত্রণ জানাচ্ছি বিএসবি কেমব্রিয়ান কলেজ নিবেদিত ইয়ার্কি স্ট্রিটে। বিএসবি কেমব্রিয়ান কলেজ নিবেদিত ক্যাম্পাস ভিত্তিক গেম শো ইয়ার্কি স্ট্রিট দেখবেন প্রতি বুধবার রাত 9:30 শুধুমাত্র বাংলা টিভিতে। ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই। যখন তাকে লং টার্ম সিনারিওটা পুরোপুরি স্পষ্ট করে দেখানো হয়, তখন না তার ভেতরে একটা চেঞ্জ আসে। কাউন্সিলররা কিন্তু ওষুধ দেয় না, শেয়ার দ্য নলেজ আপনাকে আপডেট করে দেবে। ছোটবেলায় যারা সুন্দর একটা পারিবারিক জীবন পায়, সাধারণত তারা ডিস্টার্ব লাইফ ভবিষ্যতে হয় না। হতাশা, না পাওয়ার বেদনা, তাকে লালন করে ডিপ্রেশন, সবই কিন্তু একই সুতোয় গাঁথা। আনএমপ্লয়েডদের মধ্যে মোর দ্যান 43% আর ড্রাগ এডিক্টেড। সবার আগে যে প্যারেন্টসের যে কাজটা করতে হবে, একটা বন্ধুত্বপূর্ণ এনভায়রনমেন্ট। সচেতনতামূলক অনুষ্ঠান প্রমিসেস জানতে চাই দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 11:30। দেখছেন প্রমিসেস জানতে চাই, সৌজন্যে প্রমিসেস মেডিকেল লিমিটেড। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই। বরাবরের মতো সাথে আছে মেহসাবিন বিনতি। আজকে আমরা কথা বলছি করোনা নিয়ে এবং করোনাকালে নেতিবাচক চিন্তা নিয়ে। তার সাথে নেতিবাচক ব্যাপারগুলো আসলে অটোমেটিক্যালি চলেই আসে। ভাই, যেটা বলছিলাম যে মধ্যবিত্ত স্ট্রাগল কিংবা যে মানুষগুলো অনেক বাজেভাবে মানসিক কষ্টে আছে, চাইতে পারছে না, বলতে পারছে না, শেয়ার করতে পারছে না। এরপর আমাদের তো একটা ট্যাবু আছেই যে আমরা আপনাদের কাছে যখন আসছি
যদিও আগের থেকে এই পার্সেন্টেজটা অনেক বেটার হয়েছে, আমরা এটা নিয়ে কথা বলছি, একটা টিভিতে শো যাচ্ছে, স্টিল এখনো সেই ট্যাবুটা আছে, এটা আপনারা আমার থেকে ভালো জানবেন। এই মানুষগুলোকে ইতিবাচক শক্তি দেওয়ার জন্য কিংবা একটু পজিটিভিটি ধরিয়ে দেওয়ার জন্য আপনি কি বলতে চান? আমি বলবো যোগাযোগ বাড়ানো। ওকে, মানে যোগাযোগ বাড়ানোর কথাটা বলছি, যোগাযোগ বলতে কিন্তু হচ্ছে মানুষ কিন্তু আসলে আমরা ছোটবেলা পড়ে এসেছি না, সমাজবদ্ধ জীব, সমাজে সে ভালো থাকে। আসলে আমরা কিন্তু অনেক ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। যত বেশি যোগাযোগ তত বেশি কিন্তু সুযোগ। এবং আমাদের হচ্ছে যে স্মার্ট শুধুমাত্র কাপড় চোপড়ে না হয়ে বা ধরা যাক ড্রেস আপে না হয়ে মনস্তাত্ত্বিকভাবে স্মার্ট হয়ে ওঠা উচিত, যেটা আমি দেখতে পাচ্ছি। অনেকে আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে অন্য দক্ষতা আছে, যেটা করতে উনি পছন্দ করেন, যার একটা বাণিজ্যিক সম্ভাবনা আছে, উনি সেটাকে কাজে লাগাতে পারেন, স্বপ্নটাকে উনি বাস্তবে রূপ দিতে পারেন। অর্থ একটা অবশ্যই বাধা হতে পারে, সে বাধাটা সমাধান করার দক্ষতাটাকে আমি বলছি হলো স্মার্টনেস। এই অতিক্রম করার জন্য কিন্তু তিনি কিন্তু সাহায্যের কাছে যেতে পারেন তার কানেকশনগুলোকে ব্যবহার করে। আর মিডল ক্লাস বা মধ্যবিত্ত সম্বন্ধে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার বলা হয় যে মিসিং মিডল ক্লাস। আমরা যখন দাতা সংস্থাগুলোর ব্যাপারে কথাগুলো বলি বা গবেষণা করতে যাই, তখন সেখানে যদি আমরা স্ল্যাম এরিয়া লিখে না দিলে কিন্তু সেটা সহজে আমরা ফান্ড পাই না। আমাদের কিন্তু আবার একটু হচ্ছে সেমিনার করতে গেলে কিন্তু সেমিনারে এটা ভালো বিক্রি হয় এই বিষয়টা, কিন্তু বোধহয় মিডল ক্লাস বোধহয় সেমিনারে ভালো বিক্রি হয় না। যে কারণে আমরা যেটা দেখি বৈজ্ঞানিক দিক থেকে কিন্তু মধ্যবিত্তকে শ্রেণীকে এই জনগোষ্ঠীকে নির্দেশ করে কিন্তু সুনির্দিষ্ট গবেষণা নেই বললেই চলে। অথচ ইন্টারেস্টিং ব্যাপার, এই গবেষণাগুলো যারা করেন তারা কিন্তু নিম্নবিত্তও নন, তারা কিন্তু আবার উচ্চবিত্তও নন, তারা কিন্তু এই দলেরই মানুষ। মানে যারা গবেষণা করছেন তারা কিন্তু নিজে যে ক্লাসটায় বিলং করেন তারা কিন্তু সেটা বাদ দিয়ে করছেন। তা আমি বলবো যে এখানে আমাদের মনোযোগ দেওয়া দরকার আছে, কারণ গবেষণা যদি না হয়, আমরা যদি তথ্যপত্র নিয়ে যদি দাঁড় না করাতে পারি মডেলগুলো, আমরা কিন্তু তাদেরকে কোন জায়গায় কিভাবে তাদেরকে আমাদের পাশে এসে দাঁড়াতে হবে সে কৌশলগুলো কিন্তু আমরা জানতে পারবো না। বিচ্ছিন্নভাবে হয়তো আমি ব্যক্তিগতভাবে আমি কি মনে করি ভিত্তিতে একটা কাজ করতে পারি, দীর্ঘমেয়াদে সেটা বোধহয় না কাজে লাগবে। আমি যদি ভাই ইতিবাচকের ক্ষেত্রে দেখি, আসলে বাসায় বসে যতটুকু দেখেছি এই করোনাকালীন সময়ে অনেক নতুন নতুন পেজ ফেসবুকে দেখেছি, আর যার যত রকম দক্ষতা আছে, যেমন ফর এক্সাম্পল আমার বোন বেক করে, ও একটা পেজ খুলে ফেললো, ওর অর্ডার আসে, ও বাসায় যে টাইমটা বসে আছে এই টাইমটা ও বেকিং প্র্যাকটিস করতে করতে ও মোটামুটি প্রফেশনাল লেভেলের হয়ে গেছে। প্রথমে যে বিস্কিট বানাতো ওই বিস্কিটের চেয়ার এখন ডিফারেন্ট, প্রথমে যে কেকের ডিজাইন করতো ওইটা একদম প্রফেশনাল লেভেলে হয়ে গেছে। তো সে কিন্তু তার সময় কাটছে, ভালো থাকছে, তার একটা স্কিল ডেভেলপমেন্টের সুযোগ হচ্ছে, সাথে তার এক্সট্রা কিন্তু ইনকাম। চমৎকার কথা বলেছেন, এটাকে বলে হলো আমাদের ভাষায় অ্যাক্টিভ, মানে সক্রিয় কার্যক্রম। যেমন ধরা যায় যখন আমরা টিভি দেখছি তখন এটা কিন্তু আসলে সক্রিয় না, আমি কিন্তু প্যাসিভ। বা যখন আমরা মুভি দেখছি আমি কিন্তু আসলে প্যাসিভ, কিন্তু ডিরেক্টর যা তৈরি করে দিয়েছেন আমি কিন্তু সেখানে নিজেকে তৈরি করছি। কিন্তু যখন আমি হাতে কিছু তৈরি করছি, হাতে স্পর্শ লাগছে, নাকে কিছু গন্ধ লাগছে, তাপ লাগছে, চোখ কিন্তু বেশ কিছু আরাম পাচ্ছে, শারীরিক বেশ কিছু ব্যায়াম হচ্ছে, পুরো প্যাকেজটাই কিন্তু হচ্ছে বহু কিছু মিলে। তো বাইরের দেশে কিন্তু অনেক ক্ষেত্রে বলা হয় কিন্তু হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে এই যে আমরা এখন তো মোবাইল এডিকশন তো একটা খুব বড় জটিলতা, এখান থেকে সরিয়ে আনার জন্য কিন্তু এই ধরনের সাংসারিক কাজে বাচ্চাদেরকে যুক্ত করা কিন্তু খুব চমৎকার একটি কৌশল। এবং বাচ্চাদের কিন্তু অর্ডার দিয়ে এটা হয় না, তাদেরকে এটা আনন্দ নিয়ে তাদেরকে শেখাতে হয় ধীরে ধীরে। এবং এই যে বললেন না বেক করার বিষয়, রান্না করার বিষয়, এটা তো আমাদের কাজে লাগে। এবং এই দক্ষতাটা কিন্তু আসলে কিন্তু আমাদের যদি বলি ব্যাচেলার লাইফে, যে আমরা তো বাংলাদেশে তো অনেক আরামে থাকি, দেশের বাইরে গেলে কিন্তু তখন দেখা যায় নিজের রান্না নিজেকে করে খেতে হচ্ছে। এই দক্ষতাটা কিন্তু তাকে জীবনে কিন্তু দেখা যায় অনেকখানি এগিয়ে দিতে পারে। করোনাকাল কিন্তু এই সুযোগটা আমাদের এনে দিয়েছে। যাই শিখছি না কেন, এটা জীবনের কোনো না কোনো স্টেজে কাজে লাগবেই, আমার কাছে তাই মনে হয়। আমাকে আমার বাবা ছোটবেলা হচ্ছে মানে কিছুই শেখানো বাকি রাখেনি, বলছে 2 মাস হলেও ড্রয়িং শিখো, ওই যে স্কেচটা শিখলা এভাবে করে শেড করতে হয়, কখনো না কখনো কাজে লাগবে। তো ওগুলো লাগছে সবকিছুই প্রতিনিয়ত আমরা কিন্তু ব্যবহার করছি। এবং এই যে করোনাকালীন এই সময়টা আমরা কিন্তু যার যেগুলোতে একটু আগ্রহ আছে, শখ আছে, আর সবচেয়ে বড় কথা হাতের মুঠো ইন্টারনেট, সেটা তো বন্ধ নেই। তবে এতে সমস্যা আছে, একটা সমস্যা হলো কি তথ্যের প্রাবল্য বেশি হয়ে গেছে, তথ্য অনেক বেশি হয়ে গেছে। আমাদের তো আসলে মস্তিষ্কের সবকিছু তো একটা তথ্যের ধারণ ক্ষমতা আছে, একটা মোবাইলের ধারণ ক্ষমতা আছে না। 4 গিগাবাইটের মোবাইলে যদি আমি এমন একটা সফটওয়্যার চালাই যেটা যে লাগে হচ্ছে ধরা যাক হচ্ছে 20 গিগাবাইট, ওটা হ্যাং করবে। আমাদের অবস্থা অনেকটা সেরকমই হয়েছে। আমাদের ক্ষেত্রে বলবো যে হচ্ছে ব্রেনে আমাদের অফুরন্ত জায়গা আছে, জায়গার কোনো টানাটানি নেই এখানে। এটা শিখলে আমার ব্রেনের জায়গা কমে যাবে ব্যাপারটা তা নয়, ব্যাপারটা আরও অদ্ভুত। বিল গেটস বোধহয় একসময় এই কথাটা বলেছিলেন,
যে এমন একটা বিষয় যাতে আপনি যত কিছুই রাখুন না কেন এটার আকার বাড়বে না, যেটি ছিল হার্ড ডিস্ক। আমাদের ব্রেনের কিন্তু আকার কিন্তু বাড়ে না। আপনি একটা 600 পৃষ্ঠার বই মাথায় ঢুকিয়ে ফেললে কিন্তু ব্রেনের আকার কিন্তু হচ্ছে 1 মিলিমিটার কিন্তু বাড়বে না। তার মানে আমি এটাই বলবো, শিখতে কার্পণ্য করবেন না। এবার আরেকটি মূল্য ঝুলাতে চাই, আপনি ভাষা শেখেন, গান বাজনা শেখেন, আরবি শেখেন, উর্দু শেখেন, স্প্যানিশ শেখেন, ফ্রেঞ্চ শেখেন, এটা আপনার বয়স যখন আপনার হয়ে যাবে তখন আপনার কিন্তু ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা যখন কমিয়ে দেবে, যেটা কোনো ওষুধ পারবে না। এর পাশাপাশি যদি আল্লাহ না করুক যদি আপনাদের হয়ও, এটা যদি সাধারণ মানুষের ক্ষেত্রে যদি হচ্ছে এটা খুব খারাপ হয়ে যেত 5 বছরে, আপনার সমপরিমাণ নিচে নেমে যেতে সময় লাগবে 10 থেকে 15 বছর। কেন? যদি শুধুমাত্র আপনি যদি প্রতিদিন কিছু না কিছু শেখার যদি অভ্যাসটা রাখেন। এটা আসলে আমাদের উৎসাহ না হলে তো আমরা কিছু করতে চাই না। তো এটা আমাদের কিন্তু একটা করোনাকালে একটা সুযোগ করে দিয়েছে, আমরা কিন্তু অনেকে অনেক কিছু শিখছি। আরেকটি বিষয় কিন্তু অবশ্যই বলতে চাই, এই যে যেমন ধরুন এখন আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছি, করোনাকালে কি এটাই কি একটা পজিটিভ দিক না? অবশ্যই অবশ্যই। আমরা কিন্তু আগে কিন্তু এটা নিয়ে কনসার্ন ছিলাম না, আমরা কিন্তু খেয়াল করিনি বিষয়টা যে এত গুরুত্বপূর্ণ। এখানে আমি একটা ছোট এক্সাম্পল দেই, যে মানুষগুলো ব্যস্ত মানুষ, ধরেন আমাদের বাবা মা চাচি খালা যারা কর্পোরেট জব করছে, বাসায় কাজ করছে, তারা কিন্তু আগে বুঝতেই পারতো না যে বাইরে না গেলে খারাপ লাগে বা মেন্টাল হেলথ বলে একটা জায়গা আছে বা মন খারাপ কেন লাগে। ওরা বলতো তোমরা এত বের হও কেন, কি জন্য? আপনি এখন দেখবেন 7-8 মাস টানা বাসায় থেকে তারা বুঝছে যে সামথিং ইজ রং। তারা ওই যে কাজের ফাঁকে বাজারে গেছে বা কিছু আনতে গেছে, সেটার মধ্যেও কিন্তু তারা অন্য একটা জগৎ আর বাসার একটা সামঞ্জস্য করতে পেরেছেন, সচেতন না থেকেই হয়ে গেছে। এখন কিন্তু তারা অ্যাটলিস্ট ফিল করছে যে ভাই মেন্টাল হেলথটা গুরুত্বপূর্ণ, আমার বাচ্চারও যাচ্ছে আমারও যাচ্ছে, এই যে ফিল করাটা, এটাই তো এতদিন আমাদের বুঝে আমরা পারিনি। মানে আমাদের আসলে হয়তো আরো সময় হয়তো লাগবে, কিন্তু আসলে প্রথম ধাপ তো এটা, সমস্যা যে আছে সেটাকে বুঝতে সক্ষম হওয়া। এখানে আপনি আমি বসে আছি, ধরা যাচ্ছে আমাদের দুজনের নাকে খুব সর্দি লেগেছে কিন্তু এখানে ধোঁয়া এসছে, তার মানে কিন্তু হলো আমরা কিন্তু বিপদটা বুঝতে পারবো না। আমাদের যদি নাক যদি সঠিকভাবে পারফর্ম করে থাকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো সামথিং গোয়িং অন, আমরা ধোঁয়ার গন্ধটা পাবো, এরপরে আমরা পরবর্তী উদ্যোগটা নিতে পারবো। তো মেন্টাল হেলথের ক্ষেত্রে ব্যাপারটা তাই, যে আমাদের সামনে ধোঁয়া এসছে, আমরা এখন বোধহয় কিছুটা হলো বুঝতে পারছি এটা আসলে শারীরিক স্বাস্থ্য আর মানসিক স্বাস্থ্যটাকে আলাদা করা খুব মুশকিল। এটা আসলে একটি কাপড়ের মতন, এখানে দুটো আর কি ওই সুতোর মতনই জড়িয়ে আছে, একটিকে ছাড়া আরেকটি নয়। খুবই সত্যি। ডাক্তার রাহিনুল ইসলাম, খুবই সুন্দর কথা হচ্ছে। প্রায় মুহূর্তে আরেকটা ব্রেক নিতে হচ্ছে। ব্রেক নিতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু নিয়মের মধ্যে দিয়ে চলতে হয়। এর মধ্যে একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরে আরেকটু সময় ধরে কথা বলবো, সাথে থাকুন একদম শেষ পর্যন্ত। দেখছেন প্রমিসেস জানতে চাই, সৌজন্যে প্রমিসেস মেডিকেল লিমিটেড। মধ্যবিত্ত সমাজ নিজে আত্মকেন্দ্রিক হয়ে গেছে, কারণটা হচ্ছে আমাদের সমাজ বিজ্ঞান মনস্ক না। আপনার মন্ত্রণালয় এই সমস্ত ঘটনাগুলোকে মোকাবেলা করার জন্য কতটুকু প্রস্তুত? সাইক্লোন মোকাবেলায় কিন্তু আমরা বলতে পারি শতভাগ সফলতা অর্জন করেছি। এই যে জলাবদ্ধতা ইত্যাদি, এটা কিন্তু সাময়িক। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। এলাকা ভিত্তিক যে সমস্ত রাজাকার আলবদর, এদের নামের তালিকা কোথাও থাকছে কিনা, কেন তাদের নামও খোদাই করা থাকবে। আমরা মুক্তিযুদ্ধের কথা যেমন লিখবো, সমপরিমাণ লিখবো 1971 সালে পাক হানাদার বাহিনীর দূষণ একইভাবে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হবে। কাজগুলো সঠিক সময়ে কিন্তু এগুলো বাস্তবায়ন হয় না। এইটা পুরো ঘড়ির কাঁটা নয়, কটকট কটকট করে করে একিরিটে উঠবে। আমাদের রেভিনিউ বাজেট যদি একটা শক্ত জায়গায় না থাকে তাহলে তার দেশ চালানো খুব কঠিন হয়ে যায়। আমরা চেয়েছি চিন্তার যে জগৎ, মানুষ স্বাধীনভাবে চিন্তা করবে। মহাকাশ নিয়ে কি স্বপ্ন দেখতে পারি? স্যাটেলাইট দিয়ে আমরা বিভিন্ন ধরনের সেবা নিতে পারি। দালাল চক্রের কথাটাই কিন্তু আপনি এনেছেন। আমাকে বলে তো লাভ নেই, আজকে ইলেকশন কমিশন দুর্নীতির অ্যামাউন্টটা কত দেখেছেন বাংলাদেশে? এই পরিবেশটাও আবার ঠিক করে নিতে পারে তরুণরাই। বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান বাংলাদেশ ভাবনা দেখবেন সরাসরি প্রতি শনিবার রাত 10:30 শুধুমাত্র বাংলা টিভিতে। রবি থেকে বৃহস্পতি 3 জন অতিথি এক টেবিলে, নানা বিষয়, দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি। দেখুন, রাজনীতি কিন্তু আসলে রাজার নীতি নয়। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী কাজ করে বলেই তো দেশ এগিয়ে যাচ্ছে। গ্যাসের দাম বাড়া মানে সব জিনিসের দাম বাড়া। প্রতিদিন ভিন্ন মত, ভিন্ন সমীকরণ। কিন্তু বিদ্যালয়ে জোট হিসাবে করতে পারছি না, এটা তো মরা মাছার প্রশ্ন। কখনো যুক্তি, আবার কখনো রাজনৈতিক উত্তাপ। বাংলাদেশ বিশ্বাস করে চীন একটা বন্ধু রাষ্ট্র। দুর্নীতিবাজরা, ঋণ ক্লাবে ইত্যাদিরা তারা সরকারের ছাতার নিচে চলে যায়, যে সরকারি থাকুক। মুক্তিযুদ্ধের তথ্য
বিকৃতি যেন না করতে পারে তার জন্য একটা আইন কিন্তু খসড়া তৈরি আছে। 16 কোটি মানুষ স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। নিচল টাটা বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতি রাত 10:30টায় শুধুমাত্র বাংলা টিভিতে। বাংলাদেশে আসার আগে ওখানে আমি আমার স্কুল থেকে স্টাডি করে বের হয়ে আমার স্টার্টিংই হচ্ছে আপনি বোধহয় বাংলা গান সংস্কৃতিকে প্রমোট করার জন্য একটার পর একটা সাহস করে যাচ্ছেন। মোটামুটি ভালো জানে পড়াশোনা এগুলোতে তারা রেস্টুরেন্টগুলোতে কাজ করতেছে। বাংলাদেশ থেকে স্কিলড পিপল যদি ওখানে যেতে চায় কি ধরনের কাজের ক্ষেত্র আছে ওখানে? সিঙ্গাপুর ইজ ওয়ান অফ দ্য ওয়েলথেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। দেশপ্রেমের টানেই প্রতি বছর দেশে আসা। আর নতুন প্রজন্ম কতটুকু রিঅ্যাক্ট করে এটাতে? প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ভিন্ন ধারার অনুষ্ঠান প্রবাসী বাংলা দেখবেন প্রতি রবিবার রাত 12টায় শুধুমাত্র বাংলা টিভিতে। আমন্ত্রণ জানাচ্ছি বিএসবি কেমব্রিয়ান কলেজ নিবেদিত ইয়ার্কি স্ট্রিটে। বিএসবি কেমব্রিয়ান কলেজ নিবেদিত ক্যাম্পাস ভিত্তিক গেম শো ইয়ার্কি স্ট্রিট দেখবেন প্রতি বুধবার রাত 9:30 শুধুমাত্র বাংলা টিভিতে। ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই। যখন তাকে ওই লং টার্ম সিনারিওটা পুরোপুরি স্পষ্ট করে দেখানো হয় তখন না তার ভেতরে একটা চেঞ্জ আসে। কাউন্সিলররা কিন্তু ওষুধ দেয় না, শেয়ার দ্যার নলেজ আপনাকে আপডেট করে দেবে। ছোটবেলায় যারা সুন্দর একটা পারিবারিক জীবন পায় সাধারণত তারা ডিস্টার্ব লাইফ ভবিষ্যতে হয় না। হতাশা, না পাওয়ার বেদনা, তাকে লালন করে ডিপ্রেশন, সবই কিন্তু একই করোনাকালীন ইতিবাচক চিন্তা ভাবনা নিয়ে। আমার সাথে আছেন ডক্টর মোহাম্মদ রাহিনুল ইসলাম। আমার কাছে যেটা মনে হয়েছে ভাইয়া, যে এই করোনাকালীন সিচুয়েশনে যে বললাম যে অনেক অপরচুনিটি তৈরি হয়েছে ক্রাইসিস থেকে, সেখানে অনেকে ভালো বিজনেস করছে, রাইট, এটা কিন্তু খুব বেড়েছে। আমার একটা খুব ভালো একটা কি বলবো, ভালো একজন এন্টারপ্রেনার আমার ফ্রেন্ড, যার আসলেই বুদ্ধি ভালো, সে আসলেই মানে খুব পরিশ্রমী, আমার ওকে খুব পছন্দ। তো সে আমাকে বলছিল যে সে কোথায় নাকি পড়েছে যে বড়লোক হওয়ার জন্য মানে প্যান্ডেমিক সিচুয়েশনে এনাফ, প্যান্ডেমিক সিচুয়েশন কাউকে বড়লোক বানিয়ে দেয়, নাইলে নাকি কাউকে গরিব বানিয়ে দেয়। যুদ্ধ। হ্যাঁ, মানে কথাটা খুব সহজ, কিন্তু আমি চিন্তা করে দেখলাম আসলেই তাই। এই অপরচুনিটি যে ইউজ করবে তার হয়তো বা এখান থেকে এখান চলে আসতে পারে, কিংবা নিচে নেমে যেতে পারে, বহু ব্যাপার আছে। তো এটা আসলে আমাদের উপর ডিপেন্ড করে যে আমরা কোন জায়গায় ফোকাস করব। হ্যাঁ, এটা অবশ্যই। তবে একটা বিষয় একটু বলতে চাই, এটা কিন্তু অনেক নির্ভর করে কি আপনার অবস্থানটা গাছের কোন ডালে, এটাও কিন্তু একটা অবস্থা। অবশ্যই অবশ্যই। কারণ আমাদের কিন্তু অনেকের মাথায় অনেক রকম পরিকল্পনা খেলে, কিন্তু সেটাকে বাস্তবায়ন করার মতন যে যোগাযোগ এবং হলো পুঁজি এবং অন্যান্য দক্ষতার সমাবেশ কিন্তু থাকে না। ধরা যাক একজন খুব চমৎকারভাবে অনেক কিছু তৈরি করতে পারেন, কিন্তু তার বিক্রি করার দক্ষতাটা নেই, বা মার্কেটিং যেটাকে বলে, বা বিপণনের বিষয়টা হচ্ছে যেটা তার আয়ত্তে নেই, কাজ করবে না। কিন্তু আসলে বিচ্ছিন্ন না। তবে একটা বিষয় অবশ্যই বলবো, করোনাকালে কিন্তু হচ্ছে আমরা অসততাও দেখেছি মানুষের, সততাও কিন্তু দেখেছি। এখন এটাকে পুঁজি করে কিন্তু অনেকে কিন্তু ভয়ঙ্কর ব্যবসা করেছেন, কোনো সন্দেহ নেই, এবং এখনো হয়তো অনেকে করছেন। কিন্তু এখানে কিন্তু আমরা বেশ কিছু উদ্যোগ দেখতে পাচ্ছি, যে যারা হচ্ছে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করছেন, তারা হচ্ছে রোগীদেরকে ক্যারি করার ব্যবস্থা করছেন, প্লাজমা ডোনেট করছে, প্লাজমা ডোনেশনের বিষয় আছে। যদিও প্লাজমার ক্ষেত্রে কিছু জটিলতা আছে, এটা এর পাশাপাশি বলবো হচ্ছে আমাদের যে বিদায় দেওয়ার যে বিষয়টা, আমরা কিন্তু হচ্ছে যেটা বললাম, একটা করোনা বা এই ধরনের প্যান্ডেমিক কিন্তু আমাদের ভেতরটা অনেকখানি বের করে নিয়ে আসে, কার ভেতরে কি আছে। উপরের দিকে আমাদের যে একটা চমৎকার মেকআপ থাকে, সেই আস্তরটা সরে যেয়ে আসল আমিটা বের হয়ে আসে। এটি কিন্তু যেমন অনেকের ক্ষেত্রে সু বের করে নিয়ে আসবে, কারো কারোর ক্ষেত্রে কুড়াও বের করে নিয়ে আসবে। তা আমাদের প্রয়াস থাকবে কিন্তু হচ্ছে আমাদের মানুষের যে সুসত্তা, মানুষের মধ্যে যে ইতিবাচক সত্তাটাকে যেন আমরা ভালো মতন করে লালন পালন করি, আমরা যেন একজনের পাশে সাহায্য করি। অন্যকে যদি ভালো রাখতে পারি, আমিও ভালো থাকবো। আবার উল্টোভাবে যদি বলি, আমি যদি আমাকে যদি নিরাপদে রাখি, আমি আমার যদি ঠিকভাবে যত্ন নেই, আমি আরেকজনকে নিরাপদে রাখবো। ট্রু ট্রু। হ্যাঁ, ওই যে বললাম যে কোথাও না কোথাও শুরু করতে হবে, কারো না কারো কথা বলতে হবে। তো আমরা যে সেই অ্যাওয়ারনেস তৈরির একটা পার্ট হিসেবেও কাজ করছি বা কথা বলছি, এটা মানুষ হিসেবে একটা স্যাটিসফ্যাকশন দেয়, কিন্তু একটা ভালো লাগা দেয়। পরেরটা আসলে আমরা জানি না যে কতটুকু কাকে আমরা। মানুষ কিন্তু খুব আসলে অদ্ভুত প্রাণী, অদ্ভুত প্রাণী। কিন্তু মানুষ কিন্তু দেখা যাচ্ছে আনন্দের জন্য হচ্ছে মানুষ করছে, বা কিন্তু তা করছে না, শুধুমাত্র বেঁচে থাকার জন্য করছে। আবার দেখা যাচ্ছে মানুষ কিন্তু
অর্থনৈতিক লাভ ছাড়া কিন্তু তার জন্য উপকার করছে। একটি নির্জন রাস্তায় হেঁটে যাচ্ছেন, একটি কলা খসে পড়ে আছে, আপনি যখন নিজে এটা তুলে ডাস্টবিনে রেখে দিচ্ছেন, কেউ দেখছে না, কেউ প্রশংসা করছে না, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে না, আপনার কিন্তু ভালো লাগছে। মস্তিষ্কটা এইভাবে তৈরি করা। তার মানে বলতে চাচ্ছি অন্যের উপকার করলে কিন্তু, এবং এটাও বলা হয় অন্যের উপকার করাটা কিন্তু পুরোপুরি নিঃস্বার্থ না, এই কারণে মানে এক্ষেত্রে লাভটা অর্থনৈতিক না, মনের মধ্যে কিছু ভালো লাগা কাজ করে। মানুষ অদ্ভুতভাবে অন্যকে উপকার করলে নিজের মনে মনে আলোচনা করে, নিজের কাছে নিজেকে ভালো লাগে। এখানে আরেকটা ব্যাপার আমার মনে কাজ করে, যেহেতু টপিক আসলো বলি, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে বডি গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। হ্যাঁ, যে আমি আজকে যদি একটা মানুষের উপকার করি, এটা ওনার মাধ্যমে না, কোনো না কোনোভাবে, কোনো না কোনো উসিলায় আমি হয়তো বা কোনো বিপদের সময় কাউকে পাবো, আনএক্সপেক্টেড কাউকে, এটা কিন্তু আমার মনে হয়। তো আমিও বলবো সেটাই, যে একদম নিঃস্বার্থভাবে এত ভালো মানুষ হয়তো বা এখনো হতে পারেনি, বা আমরা কখনো পারবো নাকি আদৌ, উই হ্যাভ ডাউট। এটা আসলে তো ঘটনা না, এটা প্রক্রিয়া। হ্যাঁ, ওই প্রক্রিয়ার মধ্যে আমরা আসলে তো এভাবে চিন্তা করেও যদি আসলে আমরা ভালো থাকি, ভাই এন্ড অফ দ্য ডে আসলে ভালো থাকা দিয়ে কথা। সোসাইটিটা আসলে কলুষিত মুক্ত রাখা, সবাই সুন্দর থাকা, সৎ থাকা, একসাথে শান্তিপূর্ণ। আমি জানি না এটা কোথায় কবে হবে, নিজের কাজটা ঠিকভাবে গুছিয়ে। জি 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 জি, আমি আমার অংশটুকু অপরিষ্কার রাখবো, আমার যে অর্পিত কাজ আছে সে জায়গায় আমি অবহেলা করব, আবার অন্যকে নীতিবাক্য শেখাবো, এটা হয় না, এটা হয় না। আমাকে আমার কাজের জায়গায় সৎ হওয়া দরকার, গুছিয়ে করা দরকার, দক্ষ হওয়া দরকার, সেটার জন্য পরিশ্রম করা দরকার, এবং অন্যকে হেল্প করা দরকার। খুব সুন্দর বলেছেন। আরেকটা ব্যাপার ভাই আমার জানার চিন্তা ছিল, সেটা হচ্ছে মানুষের চিন্তা, এটা কিন্তু প্র্যাকটিসের বিষয় আমার মনে হয়। অবশ্যই। তো আমরা যারা অনেকে নেগেটিভ চিন্তাই বেশি করি, এরকম কিন্তু অনেকেই আছেন যে আগে আপনার সাথে দেখা হওয়ার পর আপনার 10টা পজিটিভ আছে, সেখানে ফোকাস না করে আপনার কি একটা নেগেটিভ সেটা নিয়ে আগে তারা কথা বলে, বায়াসনেস, নেগেটিভ বায়াস বলে আর কি। তো এই মানুষগুলো করোনাকালীন সময় কিন্তু আরো আমি বলবো পিছিয়ে যাচ্ছে, কাজের ক্ষেত্রে, অফিসের ক্ষেত্রে, নতুন স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কিংবা তার নিজের মেন্টাল হেলথ। তো এমনি আমাদের ভালো মানুষদেরও ভঙ্গুর ভঙ্গুর অবস্থা, তারা তো আরো নিজেদেরকে একটা মানে অন্ধকার অতল জগতে নিয়ে হারিয়ে ফেলছে। নেগেটিভ বায়াসনেসের ক্ষেত্রে আসলে তো বলতে গেলে অনেক লম্বা হয়ে যায়, তবে আমি একটি মানে মৌলিক ভেরিয়েবল বলি বা একটি চলক বলি, যেটাকে সবার আগে হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে সেলফ এস্টিম। সেলফ এস্টিমটা বাংলা করা খুব মুশকিল। ব্যাপারটা হলো এরকম, আয়না যেমন আমরা নিজেকে দেখি, নিজের চেহারাটা দেখতে পাই, মনের আয়নায় কিন্তু আমরা নিজেকে দেখি যখন আমরা কোনো ধরনের সমস্যার মুখোমুখি আমরা পড়ি। এই মনের আয়নায় নিজেকে দেখে কিন্তু আমরা কিছু কথাবার্তা বলি মনে মনে, এটা কিন্তু বড় বড় বাক্য হয় না, ছোট ছোট কথা হয়। এটা পারবো, আমার দ্বারা হবে না, হবে, হ্যাঁ, অসম্ভব, এই ধরনের ছোট ছোট বাক্য বা শব্দ কিন্তু আমাদের মাথার মধ্যে আসে। এই শব্দগুলোই বলে কিন্তু হচ্ছে আমার সেলফ এস্টিমটা কেমন। সেলফ এস্টিমে যার সমস্যা আছে তার ক্ষেত্রে নেগেটিভ বায়াসনেসটা হবে খুব বেশি। যে কোনো ধরনের সমস্যাটাকে সে কোনো সুযোগ হিসেবে দেখবে না, সে এটাকে দেখবে বিপদ হিসাবে। উদাহরণ হিসেবে দেওয়া যায়, ধরা যাক একজন খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারেন, উনি রান্না পছন্দ করেন, উপভোগ করেন, কথা নেই বার্তা নেই, ওনাকে ধরা যাক হচ্ছে ওনার ছেলে বা হাজব্যান্ড বললো হচ্ছে আজকে আমার কয়েকজন খাবেন, এটা কাইন্ডলি অমুক ধরনের স্পেশাল বিরিয়ানিটা রান্না করুন। যেহেতু যদি ওনার সেলফ এস্টিম স্বাভাবিক হয়ে থাকে, বা ধরা যাক হচ্ছে উনি যদি এটা উপভোগ করে থাকেন, উনি এটাকে নেবেন, বাহ চমৎকার সুযোগ, নতুন জিনিস সেটা শিখবো, উনি কিন্তু উদ্যমী হয়ে উঠবেন। আবার পক্ষান্তরে যদি উল্টোটা যদি হয়, যে তার হচ্ছে সেলফ এস্টিমটা লো, নিজের প্রতি আত্মবিশ্বাসে তার সমস্যা আছে, তবে আত্মবিশ্বাস মানে কিন্তু সেলফ এস্টিম না, সেলফ এস্টিমের একটা কম্পোনেন্ট হচ্ছে আত্মবিশ্বাস। উনি বলবেন হচ্ছে আমাকে অপমান করার জন্যই এটা করেছে, আমাকে অপমান করতে চাই, আমি জানি আমি রান্না ভালো করতে পারি না, আমাকে সে সবার সামনে অপমান করবে, রান্নাটা খারাপ হবে, অপদস্থ করার জন্য এটা দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি কি হচ্ছে কি বলা যায়, আমি কি মানুষ না, আমার কি কোনো কাজ নেই, বা মেয়ে হয়ে জন্মেছি বলে কি আমাকে রান্না করতে হবে। ব্যাপারটা কিন্তু এরকম ভাবে কিন্তু চলে আসার কথা। ব্যাপারটা ঘটনা কিন্তু কমন, কনস্ট্যান্ট বা স্থির, কিন্তু সেলফ এস্টিমে কিন্তু সেই একটা মৌলিক ভেরিয়েবল, যেটি কিন্তু তার আচরণটাকে কিন্তু নিয়ন্ত্রণ করছে। সেলফ এস্টিম নিয়ে একটু সময় ধরেই কথা বলবো, একটা ব্রেক নেওয়ার সময় চলে এসেছে। সরি ফর দ্য ইন্টারাপশন, বাট নিয়মের মধ্যে দিয়ে চলতে হচ্ছে। আরেকটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরে কথা বলছি করোনাকালীন ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে, সাথেই থাকুন। দেখছেন প্রমিসেস জানতে চাই, সৌজন্যে প্রমিসেস মেডিকেল লিমিটেড। মধ্যবিত্ত সমাজ নিজে আত্মকেন্দ্রিক হয়ে গেছে, কারণটা হচ্ছে আমাদের সমাজ বিজ্ঞান মনস্ক না। আপনার মন্ত্রণালয় এই সমস্ত ঘটনাগুলোকে মোকাবেলা করার জন্য কতটুকু প্রস্তুত? সাইক্লোন মোকাবেলায় কিন্তু আমরা
বলতে পারি শতভাগ সফলতা অর্জন করেছি। এই যে জলাবদ্ধতা ইত্যাদি এটা কিন্তু সাময়িক। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। এলাকা ভিত্তিক যে সমস্ত রাজাকার আলবদর এদের নামের তালিকা কোথাও থাকছে না কেন? তাদের নামও খোদাই করা থাকবে। আমরা মুক্তিযুদ্ধের কথা যেমন লিখবো, সমপরিমাণ লিখবো 1971 সালে পাক হানাদার বাহিনীর দূষণ একইভাবে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হবে। কাজগুলো সঠিক সময়ে কিন্তু এগুলো বাস্তবায়ন হয় না। এইটা কোনো ঘড়ির কাঁটা নয়, কট 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 করে করে একিরিটে উঠবে। আমাদের রেভিনিউ বাজেট যদি একটা শক্ত জায়গায় না থাকে তাহলে তার দেশ চালানো খুব কঠিন হয়ে যায়। আমরা চেয়েছি চিন্তার যে জগৎ, মানুষ স্বাধীনভাবে চিন্তা করবে। মহাকাশ নিয়ে কি স্বপ্ন দেখতে পারি? স্যাটেলাইট দিয়ে আমরা বিভিন্ন ধরনের সেবা নিতে পারি। দালাল চক্রের কথাটাই কিন্তু আপনি এনেছেন। আমাকে বলে তো লাভ নেই। আজকে ইলেকশন কমিশন দুর্নীতির অ্যামাউন্টটা কত দেখেছেন বাংলাদেশে? এই পরিবেশটাও আবার ঠিক করে নিতে পারে তরুণরাই। বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান বাংলাদেশ ভাবনা দেখবেন সরাসরি প্রতি শনিবার রাত 10:30 শুধুমাত্র বাংলা টিভিতে। রবি থেকে বৃহস্পতি 3 জন অতিথি এক টেবিলে, নানা বিষয়, দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি। দেখুন, রাজনীতি কিন্তু আসলে রাজার নীতি নয়। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী কাজ করে বলেই তো দেশ এগিয়ে যাচ্ছে। গ্যাসের দাম বাড়া মানে সব জিনিসের দাম বাড়া। প্রতিদিন ভিন্ন মত, ভিন্ন সমীকরণ। কিন্তু বিদ্যালয়ে জোট হিসাবে করতে পারছি না, এটা তো মরা মাছার প্রশ্ন। কখনো যুক্তি, আবার কখনো রাজনৈতিক উত্তাপ। বাংলাদেশ বিশ্বাস করে চীন একটা বন্ধু রাষ্ট্র। দুর্নীতিবাজরা, ইনকলাব ইত্যাদিরা তারা সরকারের ছাতার নিচে চলে যায়, যে সরকারি থাকুক। মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতি যেন না করতে পারে তার জন্য একটা আইন কিন্তু খসড়া তৈরি আছে। 16 কোটি মানুষ স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। নিচল টাটা বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতি রাত 10:30টায় শুধুমাত্র বাংলা টিভিতে। বাংলাদেশে আসার আগে ওখানে আমি তেদামা স্কুল থেকে স্টাডি করে বের হয়ে আমার স্টার্টিংই হচ্ছে আপনি বোধহয় বাংলা গান সংস্কৃতিকে প্রমোট করার জন্য একটার পর একটা সাহস করে যাচ্ছেন। মোটামুটি ভালো জানে পড়াশোনা এগুলো তারা রেস্টুরেন্টগুলোতে কাজ করতেছে। বাংলাদেশ থেকে স্কিলড পিপল যদি ওখানে যেতে চায়, কি ধরনের কাজের ক্ষেত্র আছে ওখানে? সিঙ্গাপুর ইজ ওয়ান অফ দ্য ওয়েলথেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। দেশপ্রেমের টানে প্রতি বছর দেশে আসা। আর নতুন প্রজন্ম কতটুকু রিঅ্যাক্ট করে এটাতে? প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ভিন্ন ধারার অনুষ্ঠান প্রবাসী বাংলা দেখবেন প্রতি রবিবার রাত 12টায় শুধুমাত্র বাংলা টিভিতে। আমন্ত্রণ জানাচ্ছি বিএসবি কেমব্রিয়ান কলেজ নিবেদিত ইয়ার্কি স্ট্রিটে। বিএসবি কেমব্রিয়ান কলেজ নিবেদিত ক্যাম্পাস ভিত্তিক গেম শো ইয়ার্কি স্ট্রিট দেখবেন প্রতি বুধবার রাত 9:30 শুধুমাত্র বাংলা টিভিতে। ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই। যখন তাকে লং টার্ম সিনারিওটা পুরো দেখছেন প্রমিসেস জানতে চাই, সৌজন্যে প্রমিসেস মেডিকেল লিমিটেড। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই। বরাবরের মতো সাথে আছে আমি মেহসাবিন বিনতি এবং আমার সাথে আছেন ডাক্তার মোহাম্মদ রাহানুল ইসলাম। কথা বলছে আমাদের আজকের মনোরোগ বিশেষজ্ঞের সাথে করোনাকালীন ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে। ইতিবাচক চিন্তাভাবনার কথা আসলে ভাই নেতিবাচক চিন্তাভাবনার কথা চলে আসে। সেখান থেকেই আমি যেটা বলছিলাম যে মানুষগুলো অলরেডি নেগেটিভ মাইন্ডেড হয়ে গেছেন। এখানে আমি দেখেছি যে তাদের চাইল্ডহুডটাও খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। যে যেটা দেখে আসে ভিতটা ওরকমই শক্ত হয়ে যায়, ওই বিশ্বাস আর 30, 35, 40 বছর এসে নড়ানো যায় না। আমি কথা বলি, আপনি কথা বলেন, তার অনেক সময় লাগে গলতে, তারপরও ঠিক হবে নাকি এটা আমরা জানি না, বিকজ তার ওই শক্ত ব্যাপারটা থেকে চলে আসে। করোনাকালীন সময়ে সবচেয়ে ফ্রাস্ট্রেটিং আমার কাছে যেটা লাগে সেটা হচ্ছে এই মানুষগুলো আরও নেগেটিভ হয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে আমি আমার অনেক ফ্রেন্ড বা যারা অনেক দুঃখ পাচ্ছে বা কথায় কথায় কান্নাকাটি করছে, আমি যখন তাদেরকে আবার বলছি যে অনলাইনে চলে যাও, অনলাইনে একজন কথা বলো, এত কিছু সব কিছু রেডি এখন, বাসায় বসেই দরজাটা লাগিয়ে কারো জানতে হবে না, তুমি নিজের সাথে নিজের কাউন্সেলিং করো, তারা কিন্তু সেটাতেও যেতে চায় না। এখানেও একটা নেগেটিভিটি। তো আমি খুব পজিটিভ সেটা বলছি না, কিন্তু আমার কি হয়েছিল, আমি কদিন আগে আমার খুব মন খারাপ ছিল,
আমি কিন্তু এখানে প্রতিদিন আপনারা আসেন, একজনকে ফোন করে বলছে আমার মন খারাপ, এটা মনে হয় কারণ, আমাকে বলেন। আমি কিছু না, ওনার সাথে আমি খেলার ছলে গল্পর ছলে 15 মিনিট কথা বলছি এবং আই ফেল গুড। আমার কাছে অপরচুনিটি থাকলে সেটা আমি কেন নিব না, কেন আমি আরো নিজেকে দমিয়ে রাখবো? আমি এই মানুষগুলোকে একটু ডিফার করতে চাই আপনার সাথে। যে ব্যাপারটা হচ্ছে দেখেন যে যার যার দৃষ্টিকোণ থেকে জগৎটা আসলেই ডিফারেন্ট, যে এক একজনের সক্ষমতা এক এক রকম, মস্তিষ্কের রসায়ন এক এক রকম। এখন যিনি আসলে ফর্মাল মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভুগছেন তার ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা যদি বলি এর প্রাবল্যটা হচ্ছে গুরুতর বা ধরা যাক হচ্ছে মাঝারি ধরনের তীব্রতার আছে, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কথাবার্তা বলে কিন্তু কাজ করার কোনো কারণ নেই। তাকে আপনি পৃথিবীর সব থেকে চমৎকার কিছু দেন, তার মস্তিষ্ক এটাকে উপভোগ করতে অক্ষম। এক্ষেত্রে কিন্তু আমরা একটা ভুল করে ফেলি, কই আমার তো সমস্যা হচ্ছে না, তুমি কেন পারছো না? দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেসিক প্রবলেম উই ফেস। কারণ হচ্ছে কি তার মস্তিষ্কের বাস্তবতা কিন্তু ডিফারেন্ট, তার মস্তিষ্কে সাড়া দিচ্ছে না, তার মস্তিষ্কে কিন্তু হচ্ছে সেরোটোনিন বলে রাসায়নিক পদার্থ কমে গেছে, ডোপামিন তার হচ্ছে নিঃসরণটা হচ্ছে না। এটা কিন্তু তাকে যতই বলা হোক না কারণ ইট উইল নট ওয়ার্ক, তাকে অতি অবশ্যই কিন্তু পেশাদার পরামর্শ লাগবে। হ্যাঁ, কার ক্ষেত্রে ভালো কাজ করবে? এক, যার ক্ষেত্রে ডিপ্রেশন হয়নি, এটা ছিল একটা সাময়িক মন খারাপ। আমাদের মনটা কিন্তু মুড যদি বলি আমরা, যেটাকে আমরা মেজাজে বলতে পারি, এটা স্প্রিং এর মতন। স্প্রিং কি হয়? চাপের মধ্যে পড়লে ডেবে যায়, চাপ সরে গেলে আবার স্বাভাবিক হয়ে যায়। 2 দিন 7 দিন বা 1 সপ্তাহ ধরে কিন্তু আমাদের অনেক কিছু আসে না, দুঃখ আসে, মনটা খারাপ হয়, 5 ঘন্টা 7 ঘন্টা পরে আবার হাসির ব্যাপার আসলে আমরা হাসি, স্প্রিংটা কাজ করে। ডিপ্রেশনে কিন্তু স্প্রিংটা কাজ করে না। আমি বলবো যদি এরকমই হয়ে থাকে যে তার ধরা যাক কথা বলারও মনে এনার্জি থাকছে না, আমি বলবো কি পরিবারের সদস্যদেরকে সবার আগে পোলাইটলি রিকোয়েস্ট করা, না হলে তাকে কাজের সময়টা ভাগ করে ফেলা। বাসায় থাকছেন বলে কিন্তু এক্ষেত্রে কিন্তু দেয়ালটা ভেঙে গেছে। দেখা গেল অফিসের টাইম ছিল আগে ধরা যাক 8:30 বের হতেন, 7:30 সময় ফিরতেন, এখন দেখা গেছে অফিসটা ভেঙে ভেঙে ছড়িয়ে গেছে সারাদিন ধরে। তো দুপক্ষেরই কিন্তু এক্ষেত্রে যোগাযোগের দরকার আছে। আর এর পাশাপাশি আরও কিছু ফ্যাক্টরও আছে, যে যারা ধরা যাক কর্মক্ষেত্রগুলো যারা চালাচ্ছেন তাদেরও কিন্তু বোধহয় কিছু দায়িত্ব আছে। আপনার কর্মী যদি সারাদিন দাম্পত্য কলহে ব্যস্ত থাকেন, আমি বলবো না যে আপনার প্রোডাকশন বেড়ে যাবে। তো তাদেরও কিন্তু মেন্টাল হেলথের সম্বন্ধে এবং তাদের ওয়ার্কিং এনভায়রনমেন্ট, কাজের পরিবেশটা যেন স্বাস্থ্যকর এবং মানসিক স্বাস্থ্যের দিক থেকে যেন এটা গ্রহণযোগ্য হয়, সেটা ব্যাপারে বোধহয় ওনাদেরও মাথা কামাতে করা আছে। তাই আমি বলবো দায়িত্বটা শুধুমাত্র বিচ্ছিন্নভাবে আমাদের মানুষের নয়, এক্ষেত্রে নীতিগত কাজ করার আছে, সামষ্টিক কাজ করার আছে, আমি অবশ্যই বলবো রাষ্ট্রীয়ভাবে অনেক কিছু করার আছে। যে বাচ্চাগুলো আসলে স্কুলে যাওয়ার কথা ছিল, দাপাদাপি করে বেড়ানোর কথা ছিল, সবুজ মাঠে যতটুকু ঢাকা শহরে আছে কিংবা অন্য জায়গায় আছে খেলাধুলা করার কথা ছিল, দেখে দেখে শেখা, টিফিন শেয়ারিং, সেই বাচ্চাগুলো কিন্তু এখন পুরো একদম বাসায় বন্দি। তাদের মেন্টাল হেলথ আসলে কি বলবেন, কি করা উচিত? সবার আগে সমস্যাটা হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি আমার প্রেসক্রিপশনগুলোতে এখন কিন্তু এটি খুবই কমন একটি কথা লিখে দিই, যে নিরাপত্তা নিশ্চিত করে, তার মানে হলো অবশ্যই মাস্ক পরে প্রতিদিন কমপক্ষে 20 মিনিট থেকে 30 মিনিট কোনো ধরনের সানগ্লাস না পরে থাকা, রোদে থাকা। আচ্ছা, এটা অনেকে আবার মনে করেন কি ভিটামিন ডির জন্য মনে হয় বলছি। ভিটামিন ডি তো এখন ভালোই পাওয়া যায়, ক্যাপসুলগুলো খেলে হয়। আরেকটি বিষয় আছে মস্তিষ্কে, সেটা হচ্ছে মেলাটোনিন। এটা আমাদের আসলে আমাদের মনের ঘড়িটাকে নিয়ন্ত্রণ করে। এই সূর্যালোর মুখোমুখি না হলে কিন্তু আমাদের মেলাটোনিন তৈরি হয় না। আমার যেটা পর্যবেক্ষণ, বাচ্চাদের কিন্তু মেলাটোনিন তৈরিটা অসম্ভব রকম কমে গেছে। এবং আমি কিছু বাচ্চাকে এটা দেখেছি অন্য কোনো ওষুধই লাগেনি, শুধুমাত্র যেটা এক্সারসাইজ, খোলা জায়গার মধ্যে সূর্য আলোতে এক্সপোজার বা সূর্য আলোর মুখোমুখি হয়, তাদেরকে হেল্প করেছে। শারীরিক ব্যায়ামের কোনো বিকল্প নেই। ছলে বলে কৌশলে বাচ্চার সাথে লুকোচুরি খেলুন বা লুকোচুরি খেলার সময় অনেক দূরে দূরে লুকান, এ ধরনের কিছু কলা কৌশল করে তাদেরকে শারীরিক কাজগুলো করে ফেলুন। তবে অবশ্যই বলবো এভাবে কখনোই বলবেন না আমাদের এখন ব্যায়াম করার সময় আমরা ব্যায়াম করলে শরীর ভালো থাকবে। একটি শিশু এটা কেয়ার করে না, তাকে তার মতন করে তার সঙ্গে উপস্থাপন করতে হবে এবং তাকে অতি অবশ্যই তার যারা প্রিয় বন্ধু যারা আছে তাদের সাথে একটু যোগাযোগটা নিয়মিত রাখতে হবে এবং আমাদেরও করিয়ে দিতে হবে। রাইট, করিয়ে দিতে হবে। এবং আরেকটি বিষয় হলো তাকে দায়িত্ব দিতে হবে। সারাদিন ধরে তাকে পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই। সারাদিন ধরে পড়াশোনা করে সবাই বিদ্বান হয়ে গিয়েছে এ ধরনের কোনো গবেষণা দেখা যায় না। পড়াশোনা যেমন গুরুত্বপূর্ণ, তার হাতের কাজটা শেখা খুব গুরুত্বপূর্ণ। ছেলে হলে যে রান্না শিখতে হবে না এমন কোনো কথা নেই, বা মেয়ে হলে যে সাইকেল চালানো শেখা যাবে না এমনও কোনো কথা নেই। এই সমস্যাটাকে সুযোগ হিসাবে নিয়ে বাচ্চাদেরকে সাঁতার কাটা না হোক, আমরা সাইকেল চালানো শিখিয়ে দিতে পারি, আমাদের রান্না করা কিছু বিষয় শিখিয়ে দিতে পারি, কীভাবে একটা বিষয় কাটতে হয় সেটা শিখিয়ে দিতে পারি। বা ধরা যাক ইউটিউবটাকে আমরা ইতিবাচক ব্যবহার করতে পারি। 5 মিনিটস ক্রাফটসের বেশ কিছু বিষয় আছে,
সেখান থেকে আমরা বাচ্চাদেরকে আমরা উপকরণ কিনে দিতে পারি। দেখা যাক তুমি কেমন বানাও, বানানোর ভিত্তিতে তাকে পুরস্কারও দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এত অল্প সময় আমাদের সব টপিক আসলে ছুঁয়ে যাওয়া সম্ভব হয় না, বাট আপনি অল্প সময়ে সুন্দর সুন্দর কথা বলেছেন, খুবই ফ্রুটফুল কথা বলেছেন। আজকে আমাদের সময় একদম শেষ। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আপনাকে অনেক ধন্যবাদ, প্রমিসেস করেন ধন্যবাদ। জানি না কথাবার্তা আসলে বোধহয় ইতিবাচক নেতিবাচকের বোধহয় একটু সুপ হয়ে গেল। জি, দেখা যাক এক্ষেত্রে ব্যাপারটা তাই, যারা ইতিবাচকটা নেবেন, যারা নেতিবাচক তারা হয়তো বা নেতিবাচকটা নেবেন। থ্যাংক ইউ সো মাচ। করোনা আমাদেরকে শিখিয়েছে অনেক কিছুই, প্রকৃতি আমাদেরকে অনেক কিছু শিক্ষাতে আসলে বাধ্য করছে। আজকে করোনাকালে নেতিবাচক চিন্তা নিয়ে অনেক নতুন নতুন ইনফরমেশন জানলাম, আর তার সাথে নেতিবাচক দিকগুলোও আমরা তুলে ধরেছি, যাতে সেগুলো বুঝে সেগুলো আইডেন্টিফাই করে আমরা পজিটিভ কিছু শিখতে পারি। জীবনটা ছোট, জীবনের সঠিক মূল্য দিয়ে সময়ের কাজে ব্যবহার করে অপরচুনিটিগুলো ব্যবহার করে আমরা সামনে এগিয়ে যাব, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো মেহসাবিন বিনতি এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।